ফেনী, লক্ষ্মীপুর সহ দেশের 12 জেলায় সর্বগ্রাসী বন্যা। অন্তত 8 জনের মৃত্যু, 30 লাখ মানুষের জীবন বিপন্ন, ভয়াবহ মানবিক বিপর্যয়। আগাম সতর্কতা না দিয়ে ভারত অমানবিক আচরণ করেছে মন্তব্য তথ্য উপদেষ্টার। সংস্কার বাধাপ্রাপ্ত করার ষড়যন্ত্রে বলছেন শিক্ষার্থীরা। এবং বাংলাদেশে বন্যার কারণ ভারত নয়, অতিবৃষ্টি। ডক্টর ইউনূসের সাথে প্রণয় বর্মার বৈঠক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। বন্যায় ভাসছে দেশের মধ্যাঞ্চলীয় 12 জেলার বিস্তীর্ণ জনপদ। টানা বৃষ্টিতে ভারতের ত্রিপুরায় ভয়াবহ বন্যার মাশুল গুনছে বাংলাদেশ। সবগুলো নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকায়। মানবেতর দিন কাটাচ্ছে অন্তত 30 লাখ মানুষ। শুরু হয়েছে ত্রাণের জন্য হাহাকার। এর সঙ্গে 4 জেলায় 8 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বর্ণা। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় খাদ্য বাসস্থান সংকটে লক্ষাধিক মানুষ। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ইতিমধ্যে দুর্গতদের উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী। আখাউড়ায় বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাওড়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার। সম্প্রতি রোপণ করা কয়েক হাজার হেক্টর রোপা আমন ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে কয়েকশো পুকুর। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে মৎস্যচাষীরা। কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট ও বুড়িচং উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে। ঝুঁকিতে রয়েছে দেবিদ্বার, মুরাদনগর উপজেলা। খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। বটতলা নিচু এলাকায় পানি উঠেছে। সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে দীঘিনালা এবং রাঙামাটির লংগদু ও বাগাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। টানা বৃষ্টিতে আবারও কোমর পানিতে ডুবল চট্টগ্রাম নগর। নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বন্ধ হয়ে যায় কয়েকটি সড়কের যান চলাচল। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবার যাচ্ছি লক্ষ্মীপুরের রায়পুরে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন সহকর্মী নাজিম উদ্দিন রিয়াদ। সদর সহ 5টি উপজেলা রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর বন্যার পানিতে কিন্তু প্লাবিত হয়েছে। আমরা যেটি লক্ষ্য করেছি, নদীমাতৃক যে এলাকাগুলি রয়েছে সেগুলি কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রামগতি, কমলনগর এবং উপকূলবর্তীয় মেঘনা নদী প্লাবিত হয়ে কিন্তু এই অঞ্চলগুলা কিন্তু পানিবন্দী লাখো মানুষ। আমরা যেটি লক্ষ্য করেছি যে রাস্তাঘাট, ফসলি জমি এবং মানুষের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পানি ঢুকে গেছে। এতে করে কিন্তু আসবাবপত্র এবং ব্যবসায়িকদের মালামাল কিন্তু অনেক নষ্ট হয়ে যাচ্ছে। সেই সাথে গৃহপালিত পশু যারা রেখেছেন তারা কিন্তু অনেক বিপাকে পড়ে রয়েছে। আমরা দেখেছি যে তারা নিরাপদ স্থানে কিন্তু গতকাল থেকেই কিন্তু তারা যাচ্ছে এবং অনেকেই কিন্তু একেবারে নিজের প্রাণ বাঁচাতে অনেকেই কিন্তু নিজের প্রাণ বাঁচাতে কিন্তু আশ্রয়ন প্রকল্প, সাইক্লোন শেল্টার এবং পার্শ্ববর্তী যে কলেজ আছে সেখানে গিয়েছে। আমরা 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 লক্ষ্মীপুর সিভিল সার্জনের যে বক্তব্য শুনেছি সেগুলি আপনার গত কয়েকদিনে অসুস্থ হয়ে বন্যা কবলিত 11 জন রোগী উপজেলার বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। তারা কিন্তু এর মধ্যে 6 জন বিভিন্ন প্রজাতির সাপের কামড়ে কিন্তু আসক্ত হয়ে রয়েছে। 5 জন কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে নিরাপদ স্থানে চলে গেছে। আর একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে তাকে হসপিটালে ভর্তি করা রয়েছে। তবে গত রাত থেকে কিন্তু লক্ষ্মীপুরের যে নদীমাতৃক এলাকা আছে এখানে কিন্তু বৃষ্টি কমে গেছে। এখন কিন্তু পানি এটি কিন্তু দিন দিনে কিন্তু বৃদ্ধি হচ্ছে। এতে কিন্তু আরো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তো এই মুহূর্তে আমার কাছে লক্ষ্মীপুর থেকে সর্বশেষ। রিয়াদ, আপনাকে ধন্যবাদ।
আগাম সতর্কতা না দিয়ে বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিক আচরণ করেছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন এ বিষয়ে সুষ্ঠু সমাধান করতে হবে। আর দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ উপদেষ্টা ফারুক আজম বলেন বন্যায় মানুষের জীবন রক্ষা করতে হবে, এজন্য ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী ও কুমিল্লা জেলা, পাশাপাশি পূর্বাঞ্চলের আরও ৬টি জেলা ডুবেছে বন্যার পানিতে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায় ৮ জেলায় মোট ৪,৪০,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দুজনার মৃত্যুর খবর মিলেছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে ২৯,০৪,৯৬৪ জন। মৃতের সংখ্যা আমাদের কাছে যেটা রিপোর্ট হয়েছে ২ জন, এর একজন হচ্ছে ফেনীতে আর একজন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। বন্যার পূর্বাভাস ছিল না উল্লেখ করে তিনি বলেন উজান থেকে হঠাৎ করেই পানির ঢল নামে, তবে ভারত পানি ছেড়েছে বলে যে আলোচনা তার তথ্য সরকারের কাছে নেই। আমরা সঠিকভাবে আমি আপনাদের কাছে বলতে পারছি না। বাঁধ খোলা হয়েছে এটা পত্রপত্রিকায় লিখেছেন, বিভিন্ন মাধ্যমে এসছে, এটা সরকারিভাবে এখন ভারতের সাথে যোগাযোগের চেষ্টা হচ্ছে। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টাদের বৈঠক হয়। সেখানেও প্রধান আলোচনা বন্যা ইস্যুতে। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ৩ উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন বন্যা নিয়ন্ত্রণে এবং সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এই বন্যার কারণ কি, ভবিষ্যতে এই রকম বন্যা যেটা বলা হচ্ছে যে ফেনীতে এক রকমের নজিরবিহীন, সেটা এড়িয়ে চলতে আমরা কি করতে পারি, এসব নিয়ে আলোচনা হয়েছে। আর তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অসহযোগিতা করছে ভারত। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দিয়ে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। এমন দুর্যোগকালে দাবি দেওয়া নিয়ে রাস্তায় না নেমে বানভাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন, তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার, এবং আমরা সবারই দাবি শুনব। ব্যবসায়ীদেরও মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসার অনুরোধ করেন উপদেষ্টারা। জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। পূর্ব ঘোষণা ছাড়া বাঁধ খুলে দিয়ে ভারত রাষ্ট্র সংস্কারের কাজে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার রাজধানীতে গণপণ্য ত্রাণ কর্মসূচিতে অংশ নিয়ে সমন্বয়করা এই অভিযোগ করেন। এ সময় বানভাসীদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা। এদিকে বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য ভারত দায়ী নয় বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে এমন দাবি করার পর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জানালেন ত্রিপুরায় অতিবৃষ্টির কারণে বাঁধ উপচে বাংলাদেশে পানি ঢুকেছে। বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রণয় ভার্মা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারতের আগ্রহের কথা জানান। অন্যদিকে ভারতের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন পানি বন্টন চুক্তি নিয়ে ভারত বাংলাদেশ একসাথে কাজ করবে। দেশ আর ইন্ডিয়ার মধ্যে প্রায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। তো স্যার বলেছেন যে এরকম কোনো কোলাবোরেশন করা যায় কিনা, যে আমরা আর ইন্ডিয়া মানে হাই লেভেল ফ্ল্যাগ মিটিং যখনই এই ধরনের এই যে বন্যার হঠাৎ করে, যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে, সেক্ষেত্রে এই যে ওয়াটার, তো উই শেয়ার দ্য সেম ওয়াটার। তো সেই জন্য ওনার কথা হচ্ছে যে এই মানে খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন, এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়।
মেধার ভিত্তিতে দেশ করতে বিশ্ববিদ্যালয়ে গবেষণা বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে সাধনের দিকেও মনোযোগী হতে হবে। যোগ্যদের মূল্যায়নের মাধ্যমে মেধা পাচারের প্রতিরোধের পাশাপাশি শিক্ষক নিয়োগেও যোগ্যতার বিচার জরুরি বলে মনে করেন শিক্ষাবিদরা। এমআর আসাদের বিশেষ রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে আবাসিক ব্যবস্থাপনায় দুর্নীতি ও অপরাজনীতি অন্তহীন। মেধাবীরা প্রাপ্য সুযোগের অভাবে ছেড়েছেন দেশ। এই সুযোগ কাজে লাগিয়ে প্রতি বছর লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশের বাইরে। শিক্ষাবিদরা পরামর্শ দিলেন, গবেষণা খাতের বরাদ্দ রাখতে হবে আন্তর্জাতিক মানের। গবেষণার ফল কাজে লাগানোর বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। শিক্ষা বাজেটটা যেটা ইউনেস্কো সিগনেচারি হিসাবে আমরা যাতে জিডিপির 4 to 6% দিতে পারি, অথবা বাজেটের 20% দিতে পারি, এবং তার যে বাস্তবায়ন, তার যে ইমপ্লিমেন্টেশন, সেটা যাতে গুণগত ইমপ্লিমেন্টেশন হয়। প্রাইভেট সেক্টর শুধু মুনাফার দিকে তাকালে হবে না, মুনাফার কিছু অংশ আপনি রিসার্চ এবং ডেভেলপমেন্টে কিন্তু ব্যয় করতে হবে। সেই মন মানসিকতা থেকে আমি বলবো প্রাইভেট বিনিয়োগের জায়গাটাও কিন্তু উদারভাবে তাদের বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। শিক্ষক নিয়োগে প্রাধান্য দিতে হবে যোগ্যতাকে। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করতে হবে একাডেমিক শিক্ষা। শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটার যোগ্যতার মাপকাঠি এবং আসলে যে বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের প্রায়োরিটি যেভাবে দেওয়া হচ্ছে সেটা থেকে বের হওয়ার উত্তরণের উপায়। এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে চাই যেটি প্রোডাক্টিভ গ্র্যাজুয়েট তৈরি করতে সহায়ক হবে। শুধুমাত্র গ্র্যাজুয়েট না, প্রোডাক্টিভ গ্র্যাজুয়েট, এবং তারা যাতে তাদের কর্মক্ষেত্রের সাথে শিক্ষাঙ্গনের একটা যোগসূত্র থাকবে, অর্থাৎ কর্মসংস্থান তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে, এরকম শিক্ষা ব্যবস্থা আসলে আমরা চাই। মেধা পাচার রোধে কার্যকর পদক্ষেপের তাগিদ দিয়ে যোগ্যদের জন্য কর্মসংস্থানে সুযোগও রাখতে হবে। কিছুদিন আগেও পরিসংখ্যানে দেখেছেন যে ইন্ডিয়ান কত লক্ষ লোক বাংলাদেশে কাজ করে। বিষয়টা হচ্ছে আমরা কি এই ধরনের মানব সম্পদ তৈরি করতে পারি না? রাষ্ট্রযন্ত্রের দুর্বলতার কারণেই মেধা পাচার হচ্ছে। তার জন্য সঠিক মেকানিজম ডিভাইস করা, উদ্ভাবন করা এবং তাদেরকে এমপ্লয় করার মাধ্যমে এই সংকটটা কাটতে পারে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক বাংলাদেশি কিন্তু তারা কিন্তু শিক্ষকতা করছেন, তারা কিন্তু গবেষণা করছেন। তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়? মেধার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে মেধাবী তৈরিতেও গুরুত্ব দিতে হবে বলে মনে করেন শিক্ষাবিদরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সাগর যাত্রার পর ট্রলার ভর্তি ইলিশ নিয়ে ফিরছে কক্সবাজারের জেলেরা। ইলিশে সয়লাব জেলার একমাত্র মৎস্য অভয়ারণ্য কেন্দ্র ফিশারি ঘাট। পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় দাম কমেছে কিছুটা। মৎস্য অফিস বলেছে, নিয়মিত অভিযান এবং নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ায় ইলিশ উৎপাদন বেড়েছে। কক্সবাজার থেকে আমানুল হক বাবুলের তথ্যে ডেস্ক রিপোর্ট। আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মাছ শিকার শেষে বাঁকখালী মোহনায় ফিরছে ট্রলার। প্রতিটি ট্রলারে রয়েছে 1 থেকে 1,500 ইলিশ। জেলার একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে এখন ইলিশে ভরপুর। পাশাপাশি ধরা পড়ছে রূপচাঁদা, ছুরি, লইটার সহ অন্যান্য প্রজাতির মাছ। সাগরে ইলিশ পাওয়ায় খুশি জেলেরা। তারা বলছেন, পুরো মৌসুম এভাবে মাছের দেখা পেলে ঋণের বোঝা কমাতে পারবেন। এখন যখন আবার আমরা সমুদ্রে গেছি, ইলিশ দেখতেছি, আমাদের এখন আনন্দের সীমানা নেই। ইলিশ মাছ যদি ভাই আমাদের মনে অনেক খুশি লাগে। খরচ যেগুলো পরিশোধ করতে পারি, ইলিশ পাইলে আমাদের ভালো লাগে, আমরা চলতে পারি। এদিকে সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় বাজারে দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন ক্রেতারা। 10-12 দিন আগে আসছিলাম, তখন যে দাম ছিল সেই তুলনায় এখন ইলিশ মাছের দাম কম, এবং বাজারে সরবরাহ অনেক বেশি। আগে ছিল দেখা গেছে যে 1 কেজি ওজনের একটা ইলিশ 1800 থেকে 2500 পর্যন্ত, এখন 1500, 1700, 1800 এরকম কিছুটা। কেজির উপরে মাছ চলতেছে 1300 টাকা, 1400 টাকা। 1.5 কেজির উপরে মাছগুলো চলতে 1500 টাকা, 1600 টাকা। মৎস্য অফিস বলছে, নিয়মিত অভিযান ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ায় বেড়েছে ইলিশ উৎপাদন। 65 দিন যে ব্যান পিরিয়ড, এই ব্যান পিরিয়ড আসলে সঠিকভাবে বাস্তবায়ন এবং আমাদের যারা মৎস্যজীবীরা আছে তারা মেনে চলার কারণে কিন্তু আসলে মাছের, শুধু ইলিশ না, ইলিশ ছাড়া অন্য মাছের প্রাচুর্যতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে ফিরে আসতে হচ্ছে ট্রলারগুলোকে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর।
ভারতের উত্তর পূর্বাঞ্চলে এবং থাইল্যান্ডের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। ৩ দেশের বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে তলিয়ে যাওয়ায় লাখ লাখ মানুষ আটকা পড়েছেন। বন্যার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১,০০০-এরও বেশি ঘরবাড়ি। তাই ঠাঁই নিতে রাজ্যটির ৮টি জেলার বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন প্রায় ৩৪,০০০ মানুষ। স্থানীয় উদ্ধারকারী দলের সদস্যরা ভুক্তভোগীদের উদ্ধারে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। এছাড়া বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে আমরা দেখে নেব আজকের পত্রিকাগুলোর শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১২ জেলা, মৃত্যু ৮। ভয়াবহ বন্যার এমন পূর্বাভাস ছিল না। শীর্ষ ৫ ব্যবসায়ী কর ফাঁকির অনুসন্ধান। বন্যার বড় কারণ অস্বাভাবিক বৃষ্টি। দৈনিক ইত্তেফাক, শান্তি নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। বন্যা কবলিত এলাকায় যেতে উপদেষ্টাদের নির্দেশনা ডক্টর ইউনূসের। ১০ জেলায় ৩৬ লাখ মানুষ পানিবন্দী। ত্রিপুরায় বাঁধের পানি ছাড়ায় বাংলাদেশে বন্যা হয়নি। সমকাল, কোনো ব্যাংকে টাকা নেই, কোথাও উপচে পড়েছে ভল্ট। নজিরবিহীন বন্যা বাঁচার লড়াই। বাংলাদেশ প্রতিদিন, বন্যাতদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের। বন্যা কবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি। স্মরণকালের ভয়াবহ বন্যা মানবিক বিপর্যয়। যোগাযোগ প্রায় বন্ধ। বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদ। ৫,০০০ টাকা ফেরাতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড। যুগান্তর, গণ আন্দোলনে হতাহতদের জন্য ফাউন্ডেশন হবে। আশ্রয়ের সন্ধানে মানুষের ঢল। ভারতের সঙ্গে পানির ন্যায্য হিসাব দাবিতে বিক্ষোভ। উদ্ধার আশ্রয় কার্যক্রমের সর্বোচ্চ জোর। বসুন্ধরা, বেক্সিমকো সহ ৫ শিল্প গ্রুপ কর্ণধারের ব্যাংক হিসাব তলব। দেশ রূপান্তর, পানিতে প্রাণ বাঁচানোর লড়াই। ডলারে ঘুষ দিয়ে পালালেন বেনজির। ভারতে কতদিন থাকতে পারবেন শেখ হাসিনা? যে কারণে এমন স্রোত এত ভীতিকর। বণিক বার্তা, এমন পানি দেখেনি ফেনীর কয়েক প্রজন্ম। লিয়াজো কমিটির ওরা ৬ জন। দ্য ডেইলি স্টার, NBAর 6 bank details of 5 business tycoons. Flash floods wreak havoc in 20 districts. তো আমরা পত্রিকাগুলোর শিরোনাম আজকে দেখে নিলাম। প্রত্যেকটা পত্রিকায় একটা শিরোনাম প্রথমেই করেছে, সেটা হচ্ছে যে বন্যা নিয়ে। হ্যাঁ, যে বন্যায় ৮ জনের মৃত্যু, নজিরবিহীন বন্যা বাঁচার লড়াই, ১০ জেলায় ৩৬ লাখ মানুষ পানিবন্দী। প্রথম আলো একটা শিরোনাম করেছে যে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১২ জেলা, মৃত্যু ৮। হ্যাঁ, এটা নিয়ে আপনার সঙ্গে একটু কথা। ধন্যবাদ আপনাকে। বন্যাই আজকে শিরোনাম, মানে গত ৩ দিন ধরেই যে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে অনেকে অনেকভাবে বলছেন। আমরা জানি এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনী জেলা, ফেনী এবং আশপাশের জেলাগুলো, মোট ১২টি জেলা ক্ষতিগ্রস্ত। তো ফেনীর অনেক বয়স্ক মানুষেরা বলছেন যে তাদের জীবনে তারা এইরকম এতটা পানি, মানে বন্যা তো আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ, এখানে বন্যা খরা সবই আছে। তো ওনারা বলছেন যে এইরকম বন্যা তাদের জীবনে এত পানি দেখেননি। এবং এখানে আরও একটা বড় বিষয় যে পত্রিকার খবরে এসছে যে
এই বন্যার এত ভয়াবহতা নিয়ে কোনো পূর্বাভাস ছিল না। এমনকি আপনার ভারতের সাথে এই দুই দেশের নদী কমিশনের মধ্যে একটা সমঝোতা আছে যে বন্যার পূর্বাভাস আদান প্রদান। তো এই ক্ষেত্রে যেহেতু ভারত আমাদের উজানে, ভারতের কাছ থেকে আমরা তথ্যটা বেশি পাই বা আমরা প্রত্যাশা করি আর কি। তো এবার ভারত থেকেও কোনো পূর্বাভাস আসেনি বা তারা দিতে পারেননি, আমাদের দেশ থেকেও ছিল না, যার কারণে আমার ধারণা যে ক্ষতি বা বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে এইভাবে মানে বন্যার আক্রমণ পানি। তো এটি নিয়ে অনেক কথাও হচ্ছে যে ভারত যেহেতু আমাদের উজানে, ভারত ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে তার কারণে এইরকম অবস্থা। কিন্তু এটা গতকাল আমরা জানি যে ভারতের বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। উনি অবশ্য অস্বীকার করেছেন যে না, বাঁধ খুলে দেওয়া হয়নি, বাঁধ উপচে পানি এসছে। আবার আমাদের দেশেরও দুইজন পানি গবেষণা ইনস্টিটিউটের একজন প্রফেসর এবং আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত ছাড়া তারাও বলছেন যে এইটা এর মধ্যে কোনো রাজনীতি নাই বা ভারতকে দোষারোপ করে কোনো লাভ নাই। বস্তুত মানে অতিবৃষ্টির কারণে, মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে ভারতের পানি গড়ে আসছে এবং আমরা আক্রান্ত হয়েছি। তো এটা খুবই দুঃখজনক ব্যাপার। এবং গতকাল রাত পর্যন্ত আমাদের কাছে যেভাবে খবর আসছিল যে মানে মানুষ এত বেশি বিপন্ন, কোনো জায়গায় এমন হয়ে গেছে যে নিচতলায় পানি উঠে পড়ার পরে মানুষ ছাদে আশ্রয় নিছে, খুব অল্প সময়ের মধ্যেই পানি বাড়তে বাড়তে ছাদও তলিয়ে যাওয়ার উপক্রম। তখন মানুষের কোনো যোগাযোগ নাই, টেলিফোন মোবাইল নেটওয়ার্ক নাই, কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। ওই মানুষটা বা একটা পরিবার যে বিপন্ন সেই বার্তাটাও সে কাউকে দিতে পারছে না, জানাতে পারছে না। এমন খবর গতকাল পাইছি আমরা যে একটা পরিবারের হয়তো 5 জন সদস্য, তারা বিচ্ছিন্ন, একজন আর একজন সম্পর্কে জানে না কে কোথায় আছে। সবচেয়ে বড় সংকট এইটা তৈরি হয়েছে। তবে খুশির খবর যেটা, সেটা হচ্ছে যে সর্বস্তরের মানুষ এমনভাবে ঝাঁপিয়ে পড়েছেন এই বন্যার্তদের সহযোগিতায়, সহায়তায়, যেটা আমার মনে হয় এর আগে এভাবে জানা যায়নি। যে যার অবস্থান থেকে সর্বোচ্চ সহায়তার চেষ্টা করছেন। আমরা এর মধ্যে জেনে গেছি যে মানে আমরা জানি যে ক্ষতিগ্রস্ত 12টি জেলা এবং 36 লাখ মানুষ, এর মধ্যে সরকারিভাবে 8 জনের মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে। তবে এই সংখ্যাটি আমার ধারণা যে অবশ্যই আরও বাড়বে। বেশ কিছু মানুষ নিখোঁজ, যাদের এখনও বিচ্ছিন্নভাবে বলা হচ্ছে যে একজন হয়তো বলছে যে আমার বাবা মার খোঁজ পাচ্ছি না, আর একজন বলছে আমার ভাইয়ের খোঁজ পাচ্ছি না। তো অবস্থাটার একটু উন্নতি হওয়ার পরে এই মানে পরিস্থিতিটা জানা যাবে এবং আসল পরিসংখ্যানটা বোঝা যাবে। তো আমরা আশা করব যে এই আর যেন প্রাণহানির কোনো খবর আমাদেরকে শুনতে না হয় এবং বিপন্ন মানুষেরা নিরাপদ থাকুন, আমরা এটা প্রত্যাশা করব। যুগান্তর একটা শিরোনাম করেছে যে বসুন্ধরা, বেক্সিমকো সহ 5 শিল্প গ্রুপ কর্ণধারের ব্যাংক হিসাব তলব। জি, এখন তো একটা সংস্কার চলছেই, সেই সংস্কারের ধারাবাহিকতায় এগুলো ইনফ্যাক্ট আলোচনায়ও ছিল বিভিন্ন সময়ে, বাট আলোর মুখ দেখেনি। আমরা জানি সবাই যে রাষ্ট্রীয় কারণে, রাষ্ট্রীয় সরকারের পৃষ্ঠপোষকতার কারণে এর মধ্যে মানে যে 5টা গ্রুপের কথা বললেন আপনি, তার মধ্যে 1 নম্বরে আছে বেক্সিমকো গ্রুপের নাম। বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। আপনার আরেকটি আছে সামিট গ্রুপ, আমরা সেটাও জানি। সামিট গ্রুপের মানে সদ্য পতিত সরকারের একজন মন্ত্রী ছিলেন সামিট গ্রুপের একজন মানে কর্ণধারের ছোট ভাই। সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, নাসা গ্রুপ, এইটা 5টা প্রতিষ্ঠান এইভাবে আলোচনায় আসছে। তো এইটা একটা আমি মনে করি যে একটা সময় উপযোগী পদক্ষেপ এবং যথাযথ পদক্ষেপ। আশা করি যে তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বেরিয়ে আসবে এবং এই কর ফাঁকি বা যে ধরনের প্রতারণা, রাষ্ট্রীয় প্রতারণা, এর বিরুদ্ধে এই অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেবেন, আমরা সেটা আশা করব। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার।
ফেনী, লক্ষ্মীপুর সহ দেশের 12 জেলায় সর্বগ্রাসী বন্যা, অন্তত 8 জনের মৃত্যু, 30 লাখ মানুষের জীবন বিপন্ন, ভয়াবহ মানবিক বিপর্যয়। আগাম সতর্কতা না দিয়ে ভারত আকস্মিক আচরণ করেছে, মন্তব্য তথ্য উপদেষ্টার। সংস্কার বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র বলছেন শিক্ষার্থীরা। এবং বাংলাদেশে বন্যার কারণ ভারত নয়, অতিবৃষ্টি। ডক্টর ইউনূসের সঙ্গে প্রণয় বর্মার বৈঠক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগের সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।